ওয়েলকাম। এসএলএসটির একাদশ দ্বাদশ সাথে নবম দশমেরও প্রাথমিক রেজাল্ট বেরিয়েছে। এরপরে রেজাল্ট আসবে, ইন্টারভিউ তো শুরু হচ্ছে। এমনিতে একাদশ দ্বাদশ তো 26 তারিখ থেকে শুরু হচ্ছে। কিছু কমন সাইকোলজি বেস যে প্রশ্নগুলো আপনারা অনেকেই বলেছেন, যেমন ধরুন এমন প্রশ্ন আপনাকে কিন্তু করতে পারে, আচ্ছা আপনি তো শিক্ষক বা শিক্ষিকা হবেন, শিক্ষক হওয়ার পর আপনি নিজেকে কি করে উন্নতি করবেন? নাকি শিক্ষক হয়েছেন মানে আপনার জানা শেখা সব বন্ধ হয়ে যাবে? নিজের উন্নতি করবেন তো, কিভাবে করবেন? এই প্রশ্নটা কিন্তু অনেককেই করা হয়েছে আগের বছরগুলোতে। আচ্ছা বলুন তো, অভিভাবকদের সাথে শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত? শিক্ষক আর শিক্ষার্থীদের সম্পর্ক তো আমরা সবাই জানি, অভিভাবকদের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে? আচ্ছা, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধের অভাব ঘটছে বর্তমানে আপনি মনে করেন? স্বাভাবিকভাবে আপনি উত্তর দেবেন হ্যাঁ। আচ্ছা, এই নৈতিক মূল্যবোধের উন্নতি করতে, নৈতিকতা বোধ জাগিয়ে তুলতে আপনি কি কি করবেন? এই ধরনের ছোটখাটো প্রশ্নগুলো কিন্তু অন্তত একটি করে সবার ভাগ্যেই জুটবে। একটা সাইকোলজি বেস প্রশ্ন কিন্তু আপনাকে করবেই। এই উত্তরগুলো হয়তো আমরা সবাই জানি, কিন্তু কিভাবে উপস্থাপন করা যেতে পারে? আমি যদি ইন্টারভিউ দিতে যাই বা গেছি, আমাকে যদি এই প্রশ্নটা করে প্রথমে যে শিক্ষক হিসেবে আপনি নিজের উন্নতি কি সারা বছর ধরে করবেন? অবশ্যই করবো স্যার বা ম্যাডাম জানাতে, হ্যাঁ অবশ্যই করবো। কিভাবে? প্রথমে আমি যেটা কি বলবো, যে আমার বিষয় সম্পর্কে সব সময় আমি আরো বেশি আপডেট হব। আমি শিক্ষা বিজ্ঞানের ছাত্র, শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব নীতি পরিবর্তনশীল। আপনি যে সাবজেক্টের হন না কেন, সব সাবজেক্টের কিন্তু নীতি বা যে সমস্ত নতুন, আপনি ইতিহাসেরও কিন্তু নতুন নতুন আবিষ্কৃত হচ্ছে। অর্থাৎ তাহলে আমাকে কি করতে হবে? শিক্ষক হিসেবে নিজের বিষয়ের প্রতি আপডেট থাকতে হবে। অর্থাৎ নতুন নতুন বিষয়গুলো আমার জানার আগ্রহ শিক্ষকের অন্যতম একটি গুণের মধ্যে পড়ে। এত সময় নিশ্চয় নেবেন না, বলবেন যে নিজের আপনার মতন করে। তারপরে কি, শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আমি নতুন নতুন পদ্ধতি সম্পর্কে জানবো এবং তা শ্রেণীকক্ষে প্রয়োগ করব। কারণ আমরা জানি আধুনিক শিক্ষা হচ্ছে শিক্ষণ পদ্ধতি, শুধু লেকচার মেথড এইটা কিন্তু এখন আমাদের শুধুমাত্র এটাই সব শেষ কথা নয়। বিভিন্ন মেথড, সে প্রজেক্ট মেথড টেথড আছে, তার বাইরেও নিত্য নতুন বিভিন্ন পদ্ধতি সারা বিশ্বে আবিষ্কৃত হচ্ছে। আমি যদি সেগুলো না জানি এবং তার সাথে নিজেকে আপডেট না করে আমি শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারবো না। কারণ পরিবর্তনশীল পরিস্থিতির সাথে মানিয়ে চলতে আমাকে শিক্ষণ পদ্ধতির সম্বন্ধেও আমি সবসময় নিজেকে আধুনিকীকরণ করার চেষ্টা করব বা আপডেট করবার চেষ্টা করব। এছাড়া আধুনিক যুগটা হচ্ছে ইন্টারনেট এবং প্রযুক্তির যুগ। সেই প্রযুক্তি এবং ইন্টারনেটের ব্যবহার কি করে শ্রেণীকক্ষে করা যায়, আইসিটিকে কি করে কাজে লাগানো যায়, সেই সমস্ত মিডিয়া বা মাধ্যমগুলোকে কি করে আমি শ্রেণীকক্ষের পঠন পাঠনে কাজে লাগাতে পারি, তা আমি নিরন্তর, তা এই প্রযুক্তির যেমন উন্নতি হবে আমিও তার সাথে পাল্লা দিয়ে চেষ্টা করব নিজেকে উন্নত করবার জন্য। এছাড়া ক্লাস ম্যানেজমেন্ট প্রতি জেনারেশনের শিক্ষার্থীরাই আসবে। প্রত্যেকটা শিক্ষার্থীদের কিন্তু ধীরে ধীরে তাদের সমাজের সাথে সাথে তাদের অবস্থান, তাদের আচার আচরণের পরিবর্তন ঘটবে। সেই হিসেবে আপনি কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্টটাকেও কি করে আধুনিকীকরণ করা যায়, তাদের সাথে আমি মানিয়ে নিতে পারি, সেটাও আমি চেষ্টা করব। এছাড়া আমি নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নিজেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি ফিডব্যাক নেবার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি যা উঠে আসবে সেগুলো আমি যতটা পারবো সংশোধন করবার চেষ্টা করব। এছাড়া নৈতিক মূল্যবোধটাকেও আমি বজায় রাখবার চেষ্টা করব। এবার আপনি বলতে পারেন একটা প্রশ্নের উত্তরের জন্য স্যার এতক্ষণ সময় নেব না। এত সময় নেবেন না, আপনি এতগুলো পয়েন্ট টাচ করবেন না, এর মধ্যে যেটা আপনার ঠিক মনে হয় যে দুটো একটা সেগুলোকে টাচ করুন। এই উত্তরটাই দিতে হবে, কোনো মানে নেই। আমি বারবার বলেছি টিউটোরিয়াল অ্যান্সার দেবেন না। আমি কেন, অনেক ভালো ভালো শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আপনারা হয়তো টিপস নিচ্ছেন, কারোর উত্তরটাই কপি পেস্ট করবেন না, এটা আমার অনুরোধ রইল। এইটার উত্তর কিন্তু আপনি এইভাবে করে দিতে পারেন। তারপরে যে প্রশ্নটা, আচ্ছা অভিভাবকদের সাথে শিক্ষক হিসেবে আপনার বা শিক্ষিকা হিসেবে আপনার সম্পর্কটা কেমন হবে? ফার্স্ট একটা কথা বলছি, দেখুন এইটা আপনি রাখবার চেষ্টা করবেন। স্যার, অভিভাবক এবং শিক্ষক দুজনেরই একটা কমন উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর উন্নতি, তাই নাকি? অভিভাবকটাও চাইছে তো তার সন্তানের বা শিক্ষার্থীর উন্নতি হোক। আমিও তো শিক্ষক হিসেবে কি চাইবো? শিক্ষার্থীর উন্নতি। তাহলে দুজনারই কমন একটি উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর উন্নতি। তাই আমাদের দুজনারই কিন্তু উদ্দেশ্য এক্ষেত্রে অভিন্ন।
সেই কারণেই কি করব, পারস্পরিক সম্মানের একটা সম্পর্ক প্রথম দিন থেকেই আমি অভিভাবকদের সাথে চেষ্টা করব। একটি শিক্ষার্থী যখন পঞ্চম শ্রেণীতে আমার বিদ্যালয়ে ভর্তি হবে, বা যদি প্রাইমারির জন্য আপনি যান প্রথম শ্রেণীতে ভর্তি হবে, তখন থেকেই কিন্তু সে অভিভাবকের সাথে আমি পারস্পরিক সম্মানের একটি সম্পর্ক রাখবার চেষ্টা করব, এবং তার সাথে আমি নিয়মিত যোগাযোগ রাখবো। শুধু স্কুলে কবে আসবেন তার অপেক্ষায় না থেকে প্রয়োজনে আমি, এখন তো মোবাইলের যুগ, ফোনে বা কখনো বাড়ি যে বা তাকে খবর পাঠিয়ে স্কুলে এনে তার সাথে আমি নিয়মিত সুবিধা অসুবিধাগুলোকে শেয়ার করব, ঠিক আছে। শুধুমাত্র অভিযোগ জানানোর জন্য কখনোই অভিভাবকের সাথে আমি সম্পর্ক স্থাপন করব না। আমার কি হবে, সমাধানের পথ খোঁজাটা হবে উপায়। অভিভাবককে শুধুমাত্র শিক্ষার্থী সম্বন্ধে যদি অভিযোগ করি তাহলে সে অভিভাবকদের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, তাই তাকে সবসময় অভিযোগ জানাবো না, তার কাছ থেকেও আমি পরামর্শ চাইবো, ঠিক আছে। এবং শিক্ষামূলক বিভিন্ন আলোচনায় শ্রেণীকক্ষের পঠন পাঠন কি করে উন্নতি হতে পারে, তার গৃহ পরিবেশে তার শিক্ষার পরিস্থিতির যে ঘাটতিগুলো যদি থাকে সেইটা কি করে ইমপ্রুভ করা যেতে পারে সে বিষয়ে তার সাথে পরামর্শ করব। প্রয়োজনে কখনো আমি তাকে পরামর্শ দেব এবং একটা পারস্পরিক আদান প্রদানের সম্পর্ক রাখবো। তবে এক্ষেত্রে আমি একটা বিষয় রক্ষা করবো, একটা শিক্ষার্থী সে বয়সে ছোট হলেও তারও গোপনীয়তার ব্যাপার আছে। তার শ্রেণীকক্ষের কোনো সাধারণ বিষয়গুলো অভিযোগ আকারে গোপনীয়তা ভঙ্গ করলে সেই শিক্ষার্থী যদি জানে, তার অভিভাবক যদি আবার তাকে সেটা বলে, আমার প্রতি তার কিন্তু একটা অনাস্থা হবে, সেটাকেও আমি রক্ষা করব গোপনীয়তাটাও। এতগুলো না বলে আপনি তাহলে কি করব, অভিভাবক আর শিক্ষক দুজনেরই কমন একটা এজেন্ডা কি, শিক্ষার্থীর উন্নতি। তাহলে আমাদের মধ্যে সম্পর্কটা কি হবে, পারস্পরিক সম্মানের। সম্মান দেব তাহলে তিনিও আমাকে সম্মান দেবেন। শুধু অভিযোগ জানানোর জন্য তার কাছে যাব না, তার কাছে সমাধান আমি খুঁজবার চেষ্টা করব, ঠিক আছে। নিয়মিত যোগাযোগ রাখবার চেষ্টা করব। শিক্ষামূলক বিভিন্ন আলোচনা অভিভাবকদের, সে অভিভাবক সভা হোক, পিটিএ হোক, পিটিএ মানে প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন যেটা, সেখানে সে অভিভাবকদেরকে আমি যুক্ত করব, এবং সব ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের যে গোপনীয়তা সেটা কিন্তু আমরা বা আমি রক্ষা করবার চেষ্টা করব। নেক্সট যে প্রশ্নটা বলেছিলাম যে ছাত্রদের মধ্যে নৈতিক মূল্যবোধের কি বর্তমানে অভাব আছে বলে আপনি মনে করেন? অবশ্যই কিছুটা সময়ের সাথে, যুগের সাথে কিছুটা নৈতিক অবক্ষয় শুরু হয়েছে, তবে কিছু চেষ্টা করলে সে অবক্ষয় দূর করে নৈতিক মূল্যবোধ গড়ে তোলা যায়। তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন? আমার মনে হয় প্রথম যে দায়িত্বটা হবে, আমার নিজের আচরণটা আমি অনুকরণীয় করবার চেষ্টা করব। কারণ আমি জানি কৈশোর বয়সে কিশোর কিশোরী বা বালক বালিকারাও, বিশেষত কিশোর কিশোরীরা মেনশন করুন, তারা শিক্ষক শিক্ষিকাদের দ্বারা খুব অনুপ্রাণিত হয়। অর্থাৎ আমার আচরণটা সবসময় নৈতিক আচরণ আমি বিদ্যালয়ে বা বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, যাতে আমার আচরণ অনুকরণ করে কেউ অনৈতিক কাজ না করে। তারপরে কি করব, বিভিন্ন গল্প উদাহরণ ক্লাসরুমে বা ক্লাসরুমের বাইরে তাদের সামনে আমি তুলে ধরবো, যা নৈতিকতার প্রশিক্ষণ দেয়, নৈতিক আচরণকে তুলে ধরে এমন আচরণ চেষ্টা করব। তাছাড়া বিভিন্ন কার্যক্রমে যুক্ত করবো, এমনভাবে সহযোগিতা মনোভাব যাতে গড়ে ওঠে, পারস্পরিক বিশ্বাস যাতে গড়ে ওঠে, সেই ধরনের কার্যক্রম, দলগত কার্যক্রমে আরো বেশি করে শিক্ষার্থীকে বা শিক্ষার্থীদেরকে আমি যুক্ত করব। ক্লাসেও আমরা বিভিন্ন বিষয়ে নৈতিক আচরণগুলো দেখাবো, অন্য সহপাঠীদের মধ্যে থেকেও যাতে তারা শেখে, সেই সচেষ্টটা আমি সবসময় করব। তাদেরকে সামাজিক কাজে যুক্ত করব। এছাড়া অভিভাবকদেরও কিন্তু অনেক সময় আমরা প্রয়োজনে সহযোগিতা নেব, যে তাদের গৃহ পরিবেশে বা অন্য পরিবেশেও তারা যাতে নৈতিক আচরণ পায়, অনৈতিক আচরণের কুফলটা তাদের যেন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তারা সবসময় বোঝায়। এইভাবে করে সচেষ্ট হলে আমি অন্তত মনে করি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগানো সম্ভব। তাহলে এই তিনটে প্রশ্ন আজকে আলোচনা করলাম, যে শিক্ষক হিসেবে আপনি নিজেকে কি করে আপগ্রেড করবেন, কি করে উন্নতি করবেন, শিক্ষকদের সাথে অভিভাবকের সম্পর্ক কেমন হবে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার জন্য আপনি কি করবেন, এই ছোট ছোট টিপস নিয়ে আমি আসবো আপনাদের সাথে। আপনাদের যে সমস্ত প্রশ্ন এই সংক্রান্ত যদি থাকে সেগুলো কমেন্ট করে জানাবেন। আর আমার তো বহু ভুল ত্রুটি আছে, আমি স্বীকার করি, আপনারাও কমেন্ট করে ধরিয়ে দেবেন আমার ত্রুটিগুলো। কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।